নমস্কার, রাজনীতির এই গল্পের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনারা হয়তো বুঝতেই পারছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনায় আসব, এবং বিষয়টা খুবই পরিষ্কার আপনাদের কাছে, কারণ নির্বাচন শেষ, নির্বাচনের প্রচার বন্ধ, মাইক নেই, কোথাও কোনো স্লোগান নেই, নির্বাচনের ফলাফল বেরিয়ে গেছে এবং এই ফলাফলে একটু কাটাছেঁড়া করা দরকার, যাকে আমরা পোস্টমর্টম বলে থাকি। তো এই নির্বাচনে, এই পোস্টমর্টমে যদি আমরা প্রথম 5টা টেক ধরি, প্রথম 5টা নির্বাচনে ইউএসপি কি, প্রথম 5টা টেক কি, বা প্রথম 5টা পয়েন্ট কি। প্রথম পয়েন্ট হচ্ছে এই নির্বাচনে যেটা এতদিন ধরে, মানে এই পুরো দীর্ঘ নির্বাচন চলাকালীন বা তার আগেও, প্রত্যেকটা নির্বাচনের আগে, 2019-এর নির্বাচনের পরে, 2014 নির্বাচনের পরে, বা বিভিন্ন বিধানসভা নির্বাচনের পরে যেখানে বিজেপি জেতে, সেইখানে বিরোধীরা অভিযোগ করেছিল ইভিএম হ্যাক হচ্ছে, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট, বিভিন্ন ধরনের এই ধরনের সংস্থাগুলোকে বিজেপি কাজে লাগাচ্ছে। এটা বলাই যেতে পারে যে এই অভিযোগগুলো নস্যাৎ করলো 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, যে ন্যারেটিভ তৈরি করেছিল ইন্ডি জোট, মোদি বিরোধী জোট, সেই ন্যারেটিভগুলো কিন্তু কাজ করেছে কোথাও না, বেশ অনেক জায়গায়, বিশেষ করে হিন্দি বলের উত্তরপ্রদেশে তো কাজ করেছে, যেখানে সংবিধান পরিবর্তন করার একটা ওরা ন্যারেটিভ তৈরি করেছিল, যেখানে ওরা ন্যারেটিভ তৈরি করেছিল কি সংরক্ষণ এরা বন্ধ করে দেবে, যেখানে ওরা ন্যারেটিভ তৈরি করেছিল যে এরা হিন্দুত্বকে একদম ফ্রন্টে নিয়ে আসবে। তো সেই ন্যারেটিভগুলো কাজ করে, সেখানে বিজেপি হয়তো এই ন্যারেটিভগুলোকে কমব্যাট করতে বা মোকাবিলা করতে সেইভাবে পারেনি। তৃতীয় হচ্ছে, বিজেপির মধ্যে কি একটু ওভার কনফিডেন্স হয়ে গেছিল, বা একটু কি যাতে বলা হয় যে বিজেপি কি একটু বিভিন্ন ধরনের যে ধরনের ওপিনিয়ন পোল বা যে ধরনের এক্সিট পোল পরে এসেছে, ওপিনিয়ন পোল, যে ধরনের আলোচনা, যে ধরনের ওপিনিয়ন পোল আসছে, তাতে কি বিজেপির মধ্যে একটি অহমিকার ভাগ বা একটু ওভার কনফিডেন্স ছিল? সেইটা কি বিজেপিকে অনেকটা বেগ দিয়েছে? এবং তার সঙ্গে সঙ্গে এটাও এই অহমিকা বা এই অহং বা এই যাকে আমরা বলি যে ওভার কনফিডেন্স, এই ওভার কনফিডেন্সের মধ্যে আরেকটা পয়েন্ট খুব জরুরি। সেই পয়েন্টটা হচ্ছে যে বিজেপিকে একটা সংঘ পরিবার বলা হয়, সংঘ পরিবার মানে হচ্ছে যে বিজেপির যে মেন্টর, যারা আরএসএস বা আমরা সংঘ পরিবার বলি, সংঘ পরিবারের মাথা হচ্ছে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা কি বিজেপিকে এই নির্বাচনে খুব একটা সমর্থন করেনি, বা তারা কি বসে গিয়েছিল? আর যে পরের পয়েন্টে যেটা আমার মনে হয়েছে ইলেকশনের পুরো রেজাল্টগুলো দেখে, যে যদিও বিজেপি অনেক জায়গায় সেরকম আশানুরূপ ফল করতে পারেনি, কিন্তু বিজেপি নতুন অনেক সমর্থন ভূমি তারা জোগাড় করেছে। তার মধ্যে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং কি আমাদের কেরালা, বিজেপি সেখানে তাদের ফুটপ্রিন্ট ফেলেছে। বিজেপি যে অল ইন্ডিয়া একটা ভারতীয় জনতা পার্টি, যে মানে অল ইন্ডিয়া একটা যে তার চেহারা, সেটা অনেকাংশে এখানে প্রমাণিত হয়েছে। এবং যেখানে বিজেপি আশা করেছিল যে তারা ভালো ফল করবে, সেখানে ভালো ফল হয়নি কেন, তার কিন্তু কাটাছেঁড়া করা খুব দরকার।
তো আমি দেখতে পাচ্ছি বিজেপি এখনো পর্যন্ত যা লেটেস্ট ইলেকশন কমিশন থেকে যে সংখ্যা প্রকাশিত হয়েছে তাতে বিজেপি 240, মানে আমাদের 543টা লোকসভার আসনে 272 হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা। 272 যে পাবে সে সরকার, নিরঙ্কুশ একটা সরকার গড়বে, সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়বে। 240 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, রাহুল গান্ধীর দল 99, 100-তে ছুঁতে পারেনি। সমাজবাদী পার্টি 37, যা আগে ওরা 5 পেয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 29, আগের বারে 22 পেয়েছিল, প্রায় 7টা আসন ইনক্রিজ করেছে। ডিএমকে যারা ইন্ডিয়া অ্যালায়েন্সে জোট তামিলনাড়ুতে, তারা 22, তাদের মাইনাস 2 আসন তারা লুজ করেছে। টিডিপি তেলুগু দেশম পার্টি 16টা আসন পেয়েছে এবং ভালো ফল করেছে। গতবার বোধহয় ওখানে ওরা তেলুগু দেশম খাতা খুলতে পারেনি তো অন্ধ্রপ্রদেশে। জনতা দল ইউ, নীতিশ কুমারের পার্টি বিহারে 12টা, সেখানে তারা 2টো আসন লুজ করেছে। আরজেডি লালু প্রসাদের পার্টি, রাষ্ট্রীয় জনতা দল 4টে আসন পেয়ে 4টে আসনই তারা গতবার গেইন করেছে। গতবার তারা সেখানে 0 ছিল। এবং বিজেপি যে 240 যে আসন পেয়েছে, তার মানে 63টা আসন বিজেপির কম গতবারের থেকে। গতবার বিজেপি পেয়েছিল 305টা আসন, 303 আসন। এবং রাহুল গান্ধী কংগ্রেস যে 99টা আসন পেয়েছে, তারা প্রায় 47টা আসন আরো বাড়িয়েছে। এই ফিগার দেখে, এই ফিগার যেটা দেখা যাচ্ছে, তাতে যে আমি আপনাদের টেকগুলো বললাম, টেকগুলো হচ্ছে, প্রথম হচ্ছে যে বিরোধীরা যে ধরনের ন্যারেটিভ ইভিএম কে নিয়ে করেছিল বা লাগাতার করে আসছে, বা নির্বাচন কমিশনকে নিয়ে করেছিল, সেগুলো কিন্তু নস্যাৎ হয়ে গেছে। এবং সেগুলো নিয়ে যদি এরপরে আবার ওরা করে, তাতে কিন্তু বুঝতে হবে যে ওরা এটা একটা স্লোগান, মানে এটা তার কোনো সত্যতা, তার কোনো ভিত্তি নেই। দ্বিতীয় হচ্ছে যে বিজেপিকে একটু ওভার কনফিডেন্স হয়ে পড়েছিল, যে 2বার সরকার গড়ার পরে তৃতীয়বার, এবং চারিদিকে যে ধরনের ওপিনিয়ন পোল আসছিল, বা যে ধরনের ইউটিউবে বা যে ধরনের চ্যানেলে যে ধরনের কথাবার্তা আলোচনা হচ্ছিল, তাতে মনে হচ্ছিল বিজেপি প্রচুর ভালো ফল করবে। তাতে কি একটুখানি তাদের ওভার কনফিডেন্স, একটুখানি লেথার্জি কোথাও এসেছিল, সেটা আমার মনে হয় যে বিজেপির এই যে পুরো নির্বাচনটা, এই নির্বাচনটা কাঁধে নিয়েছিল নরেন্দ্র মোদী নিজেই। কারণ নরেন্দ্র মোদীর মুখ, সেটাই একমাত্র ওদের কাছে একটা ইস্যু। এবং নরেন্দ্র মোদী তার সরকারের রিপোর্ট কার্ড দিয়েছেন, কিন্তু কোথাও না কোথাও এই যে নরেন্দ্র মোদীর যারা তলাতে যে ধরনের চার্নিং হচ্ছে, যে ধরনের আলোচনা হচ্ছে, যে ধরনের তারা কি সেটা বুঝতে পারেনি বা সেটাকে ধরতে পারেনি। তারা এই ওপর ভেসে থাকা যে আলোচনা, ওপর ভেসে থাকা যে ধরনের ন্যারেটিভ, সেগুলোকে নিয়ে তারা ভেবেছে যে তারা এবারে সেই রকম ফল করবে। এবং এটাও বুঝতে ওরা ভুল করেছে যে ধরনের ন্যারেটিভ বিরোধীরা শুরু করেছিল, এবং ইলেকশনের মাঝখানে পরিলক্ষিত হয়েছিল যে প্রধানমন্ত্রী
বেশ অনেক জায়গায়, মানে তৃতীয় দফার পর থেকে প্রধানমন্ত্রী কিন্তু একটা পোলারাইজেশন দিকে চলে গেছিলেন। সেটা হয়তো তিনি বুঝতে পেরেছিলেন যে এই ন্যারেটিভগুলো, সংরক্ষণ বাতিল করা, সংবিধান বাতিল করা, এইসব ন্যারেটিভগুলো মানুষ খেতে শুরু করেছে বা মানুষ গ্রহণ করতে শুরু করেছে। সেটা উনি বুঝতে পেরেছিলেন বলেই হয়তো তিনি একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছিলেন। আর যেটা ধারণা করা হচ্ছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যারা মাটিতে কাজ করেন তারা এবারে সেভাবে সক্রিয় ছিলেন না। এইটা কিন্তু একটা ইঙ্গিত, এবং এই ইঙ্গিতটা আপনাদের মনে আছে যখন বিজেপি কর্ণাটকের বিধানসভা নির্বাচন হারলো, তখন আরএসএস এর মুখপাত্র অর্গানাইজারে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই প্রতিবেদনে বলা হয়েছিল যে মোদির পরে কে, মোদির যে ক্যারিশমা, মোদির যে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব, এইটা তো ধীরে ধীরে ফেড আপ হবে, এবং ধীরে ধীরে সেটা তো একটা নিচের দিকে নামবে, ফেটিগ হয় মানুষ। তারপরে কি সেইটা কিন্তু বিজেপি, সেখানে কিন্তু অনেক নেতা তারা হয়তো মনে করেছেন যে আরএসএসকে ছাড়াই হয়তো তারা নির্বাচনটা জিতে যাবেন, কিন্তু সেখানে দেখা গেল যে আরএসএস এর না নামাতে বা আরএসএস এর সেভাবে সক্রিয় না হওয়াতে বিজেপির কিন্তু হিন্দি বলয়ে বেশ ভালো লস হয়েছে, সমর্থন জমি তারা হারিয়েছে। হিন্দি বলয় পশ্চিমে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হরিয়ানা, এই রাজস্থান, এই এলাকাগুলোতে তারা কিন্তু নিজেদের সমর্থন জমি হারিয়েছে। অবশ্যই এটাও মনে রাখতে হবে যে 2 দফার 5 বছরের সরকার চালানো বা 10 বছরের সরকারের পরে যখন তৃতীয় দফা, বিশ্বের যে কোনো জায়গায় তৃতীয় দফা যখন কেউ নির্বাচনে যায় নিজের সরকারকে তৃতীয়বারের জন্য নির্বাচিত করাতে, সেখানে সংখ্যাতত্ত্ব হিসেবে 3% তারা সফল হয়। এখানে যে ক্যালকুলেটিভ ভাবে ইলেকশনের আগে এনডিএ জোটটাকে গড়া হয়েছিল, তাতেই বোঝা গেছিল যে এই যে ইরোশনটা, এই ধরনের যে ইরোশন শুরু হয়েছে, সেটা হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পেরেছিল, এবং তারা সেই জন্য ছোট ছোট দল নিয়ে বা তেলুগু দেশমের সঙ্গে আবার জেডিইউকে নিয়ে আসা, সেই সময় অনেকে ক্রিটিসাইজ করেছিল কি নীতিশ কুমারকে বিশ্বাস করা যায় না, কিন্তু আলটিমেটলি দেখা গেল নীতিশ কুমার কিন্তু সফল হয়েছে। নীতিশ কুমারের যে সমর্থন ভূমি আছে, সমর্থন ইনট্যাক্ট এনডিএ তে ভোট দিয়েছে, এবং নীতিশ কুমার এটাও ভালো, খুব বিলক্ষণ জানতেন যে তিনি যদি এনডিএর সঙ্গে না আসতেন তার কিন্তু রেজাল্ট খারাপ হতো, তার কিন্তু ফলাফল খারাপ হতো। এটা নীতিশ কুমার খুব ভালো জানতেন। সেই জন্য নীতিশ কুমারও চলে এসেছিলেন এনডিএর ফোল্ডে। আমার মতে এই নির্বাচনে অনেকেরই হয়তো মনে হতে পারে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস কে ছাড়াই আমরা জিতে যাব, ভালো ফল করব, কিন্তু এটা মনে রাখতে হবে যে আরএসএস কিন্তু গ্রাউন্ডে নেমে, জমিতে নেমে কাজ করে। প্রতিদিন তাদের সঙ্গে গ্রাউন্ড লেভেলের ওয়ার্কারদের সঙ্গে, মানুষদের সঙ্গে যোগাযোগ তারা করে থাকে। কিন্তু এই নির্বাচনে আমার যতদূর ধারণা বা আমার কাছে যা কিছু খবর, তাতে কিন্তু আরএসএসকে এই নির্বাচনে পাত্তা দেওয়া হয়নি, পশ্চিমবঙ্গে তো পাত্তা দেওয়া হয়নি। এবং পশ্চিমবঙ্গে যার কাঁধে এই নির্বাচনটা ছিল, তিনি কি এই নির্বাচনটাকে ঠিকভাবে পরিচালনা করতে পেরেছিলেন? আমি শুভেন্দু অধিকারীর কথা বলছি। এবং
আমার মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে রেজাল্টটা হয়েছে সেই রেজাল্টটা আরেকটা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরটা হচ্ছে পশ্চিমবঙ্গে যদি রেজাল্টটা দেখি তা দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে, তারা প্রায় 22টা পেয়েছিল গতবারে, তারা 7টা আসন বাড়িয়েছে। বিজেপি 12টা আসনের তারপরে তারা 18টা ছিল, প্রায় 6টা আসন তারা কমেছে, এবং একটা আসন উলুবেড়িয়ার আসনটা কংগ্রেস পেয়েছে। এখানে যেটা হচ্ছে, লেফট আশা করেছে বা লেফট কমরেডরা ওরা আসলে এই কমরেড যে শ্রেণীটা আছে না, এরা না খুব চালাকি করে মাঝে মাঝে, যে চালাকি করে আমরা যদি জিতে যাই। তো কথা হচ্ছে যে ওদের চালাকি হচ্ছিল যে মোদিকে হারাতে হবে, মোদিকে হারাবার জন্য তারা যে কোনো উপায় যেতে হবে, কিন্তু তার আগে একটা ডিল করতে হবে। ডিলটা কি? যে মোহাম্মদ সেলিম আর একটা লেফটের 3টে অন্ততপক্ষে যদি আসন তৃণমূল তাদের ছেড়ে দেয়, তারা কিন্তু বিজেপির বিরুদ্ধে তাদের ভোটটা ট্রান্সফার করবে। এবং এখানে সেটাই হয়েছে। 2019-এ এই তৃণমূল অভিযোগ করেছিল কি বামের ভোট রামে গেছে। এবারে কি হয়েছে যে বামের ভোট তৃণমূলে গেছে, এবং তার ফলে তৃণমূল যেখানে যেখানে লড়েছে সেখানে বিজেপি সেকেন্ডে আছে, খুব 2-1টা জায়গা ছাড়া বিজেপি সব জায়গায় দ্বিতীয় স্থানে আছে। লেফট কিন্তু কোনো জায়গায় নেই, লেফটের অবস্থা প্রচুর খারাপ। তো লেফট এটাকে বলা হয় যে নিজের নাক ভেঙে পরের যাত্রা ভঙ্গ করা। নিজেরা কিছুই পেল না, কিন্তু পরের যাত্রা তো ভঙ্গ হলো। এদের এই যে ইকোসিস্টেম, এই যে লেফট লিবারেল ইকোসিস্টেম, এরা এইভাবেই তারা এই ধরনের দুর্নীতি, এরা বাইরে বলে তৃণমূলের দুর্নীতি, সন্দেশখালির ঘটনা এইসব রয়েছে, তা সত্ত্বেও তারা কিন্তু তৃণমূলকে সমর্থন দিয়ে জিতিয়ে দিয়েছে। তো আমার বক্তব্য এই নির্বাচনে আগামী দিনে মোদি হয়তো তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। 8 জুন তিনি শপথ নেবেন, এবং ইতিমধ্যেই এনডিএ বৈঠক হয়েছে, এবং তাতে প্রধানমন্ত্রী শপথ নেবেন সেটা অলমোস্ট ফাইনাল। এবং সংসদীয় দলের নির্বাচনে মোদি যে সংসদ দলীয় নেতা হবেন এবং তিনি প্রধানমন্ত্রীর দাবিদার, এবং তিনি দাবি করবেন নেক্সট সরকার করার, সেটাতে কোনো বাধা নেই। কিন্তু এরপরের যা কিছু হবে রাজনৈতিক গতিবিধি, সেইটা আমরা পরে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। কিন্তু এরপরে কিন্তু খুব রাজনৈতিক গতিবিধি আরো বাড়বে, এবং কি হতে পারে কি না হতে পারে, মানে এখন যেন প্রশ্ন উঠছে যে কতখানি জেডিইউকে, নীতিশ কুমারকে বা অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুকে বিশ্বাস করা যায়। কারণ এই দুজন ছাড়া বিজেপির সরকার গড়তে, বিজেপি একটা অল্প কি বলে, বিজেপি হয়তো এখানে 543টা 240, মানে বিজেপি একমাত্র দল যারা যাকে বলে যে বেশি সংখ্যায় রয়েছে তারা, এবং লার্জেস্ট পার্টি হয়েছে। তো সংবিধান অনুসারে তাকেই ডাকতে হয় সরকার গড়ার জন্য, এবং তাতে ছোট ছোট দল মিলে তারা সরকার করবে, এটা অলমোস্ট ঠিক আছে। কিন্তু এখন চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমারের কাছে আর কোনো অপশন নেই মোদিকে সরকার গড়তে সমর্থন করা ছাড়া। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাক। এই আলোচনাটা দীর্ঘায়িত হবে আরো যদি, কারণ এতে প্রচুর এখন ইফ অ্যান্ড বাটস আছে, প্রচুর এতে সংখ্যাতত্ত্ব আছে, প্রচুর এরপরে রাজনৈতিক গতিবিধি আরো কি হবে, দিল্লিতে কি ধরনের আলোচনা হচ্ছে, কি ধরনের কি হবে, এসব নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক। আমার এই অ্যানালিসিস বা আমার এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে নিশ্চয়ই কমেন্ট করবেন, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। নমস্কার।